TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24শে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরেই বাংলাদেশ ও বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসবেন। এই বৈঠকটিকে বিরল ঘটনা হিসেবে বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেলাওয়্যারের উইলমিংটনে নিজের বাসভবনে মোদীকে স্বাগত জানান বাইডেন। বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 27শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশন বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ আমরা আজকে সেটা বোঝার চেষ্টা করব। এর আগে মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ সরকারের সাথে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের অবনতি হতে আমরা দেখেছি। এবার ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন হবে কি না সেটিও আমরা একটু বোঝার চেষ্টা করব। আরেকটি যেটি অস্বস্তিকর খবর বাংলাদেশ নিয়ে রাজনীতি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই হুমকি একটি নির্বাচনী সমাবেশে তিনি এই কথা তিনি বলেছেন। আপত্তিকর বটেই, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশের ইতিবাচক অ্যাপ্রোচ। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুর্গোৎসব উপলক্ষে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবগুলো বিষয়ে আলোচনা করব। এর বাইরে আমরা জানি আমেরিকায় যে ইলেকশন নিয়ে বিতর্ক চলছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও বেশি জটিল হয়েছে এবং যুদ্ধ পরিসর বেড়েছে। আমরা দেখলাম এগুলো নিয়ে আমরা যদি সময় থাকে আলোচনা করব। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর, দি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ডক্টর গোলাম মাদবর, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই ডক্টর খালিকুজ্জামানের কাছে যেটি জানতে চাইব যে এই প্রথমে তো একটি বৈঠক হলো মোদির সাথে বাইডেনের, যেটি এবং কোয়াড মিটিং হয়েছে। কোয়াডেও কিন্তু বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন। এই বাংলাদেশ প্রসঙ্গ যেটি এলো, এই গুরুত্ব পাচ্ছে তো বটেই। এই আউটকাম কি দেখছেন? এখানে কি বাংলাদেশকে, যাকে বলা হচ্ছে যে তারা নিয়ে খুব সিরিয়াস চিন্তা ভাবনা করছে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখানে কি করতে পারে, এখানে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ইমেজ সেটি তো কাজে লাগবেই। প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বাংলাদেশ পার করছে আমাদের রাজনৈতিক ইতিহাসে। এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে পৃথিবীতে এখনো কিছু ধোঁয়াশা রয়েছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার, তথাকথিত নির্বাচিত সরকার প্রায় 15 বছর ক্ষমতা থাকার পর তাদেরকে গদিচ্যুত করা হয়েছে। তো এটা কি আসলে ভালো কিছু এর থেকে বেরিয়ে আসবে কিনা, এই জিনিসগুলো পৃথিবীর মানুষ বুঝতে চাচ্ছে। এবং বিশেষ করে ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের মধ্যে অনেকগুলো শঙ্কা কাজ করছে। সেই প্রেক্ষিতে যখন নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে, তাদের অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। কারণ ভারত আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন অংশীদার এই মুহূর্তে। কারণ হচ্ছে
চীনকে মোকাবেলা করার জন্য ভারত, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া তাদের গুরুত্ব আমেরিকার কাছে অনেক, এবং সেই হিসাবে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অনেক বেশি আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ স্বাভাবিকভাবে উঠে এসছে। তো সেইখানে নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট বাইডেনের এক্স্যাক্টলি কি কি কথা হয়েছে, তিনি কিভাবে মেসেজটা পৌঁছেছেন প্রেসিডেন্ট বাইডেনের কাছে, এটা আমরা জানি না, এটা প্রকাশ পায়নি। তা আমার ধারণা নরেন্দ্র মোদী বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে তাতে করে বিশেষ করে যারা মাইনরিটি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং ইদানিংকালে হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলি হচ্ছে চাকমা সহ অন্যান্যরা রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আসবেন, এত আমার কোনো সন্দেহ নেই। তিনি হয়তো অভিযোগও করে থাকতে পারেন প্রেসিডেন্ট বাইডেনের কাছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারা যদি লক্ষ লক্ষ মানুষ ভারতে চলে আসে এটা আমাদের জন্য নিরাপত্তার একটা হুমকি, আমার ধারণা এটা বলে থাকতে পারে। কিন্তু আশার ব্যাপার হচ্ছে যে প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট বাইডেন সময় দিবেন, এবং এটা মঙ্গলবারে, যেটা হচ্ছে অনেকটা আপনি যেটা বললেন বিরল ঘটনা এই সেন্সে যে জাতিসংঘে যখন প্রেসিডেন্ট বাইডেনের মতো একজন লোক বক্তৃতা দিতে যায়, সেখানে তার সঙ্গে সাইডে কথা বলার জন্য পৃথিবীর লিটারালি ডজনস অফ রাষ্ট্রের প্রধানরা চেষ্টা করে। তো সেইখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রধান তাকে যে সুযোগ দিয়েছে এখন পর্যন্ত কথা বলার, আমি মনে করি এটা বিরল ঘটনা অবশ্যই। এবং এটা সম্ভব হয়েছে এই জন্য যে মানে প্রফেসর ইউনূসের যে ব্যক্তিগত ইমেজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকাতে, সেই জন্য তাকে অনেকটা এই সুযোগটা করে দিয়েছে। এবং আমি মনে করি এটা একটা অসাধারণ সুযোগ মানে প্রফেসর ইউনূসের জন্য তার দিকটা তুলে ধরা। তার দিক বলতে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটে অভ্যুত্থানটা হলো, এই যে 16 বছরের অপশাসন, দুঃশাসন, স্বৈরাচার, সেটাকে হটিয়ে দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে যে সরিয়ে দিয়েছে, এটা কোনো কু না, এটা মানুষের হচ্ছে বিপ্লব অভিপ্রায়। সুতরাং সেটারই তিনি প্রতিনিধিত্ব করছেন। এবং আমাদের যারা মাইনরিটি তারা আমাদের ভাই বোন, উনিও বলেছেন, আমিও অনেকবার বলেছি আপনাদের অনুষ্ঠানে, আমরা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ চাই। সেই হিসাবে আমার ধারণা প্রফেসর ইউনূসও সেই কথাটা পুনর্ব্যক্ত করবেন এবং জোর দিয়ে বলবেন, যতই আপনারা শুনে থাকেন প্রাথমিকভাবে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছিল, এটা যাতে আর না ঘটে। আমরা সমস্ত যে মাইনরিটি আমরা বলতেই চাই না, আমরা মনে করি বাংলাদেশের সমস্ত নাগরিকের সমান অধিকার, তাদেরকে সুরক্ষার সমস্ত মানে কি বলে সমস্ত পরিকল্পনা এবং সমস্ত নিশ্চয়তা তিনি প্রেসিডেন্ট বাইডেনকে দিবেন। তার বাইরে গিয়ে বাংলাদেশকে কিভাবে আমেরিকা হেল্প করতে পারে অর্থনৈতিকভাবে, এবং আমাদের যে ট্রানজিশন হবে একটা গণতান্ত্রিক ট্রানজিশন, এটাতে মানে যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের পাশে দাঁড়াতে পারে, এগুলি বলবে। আমার প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে উপকার পেতে পারে বাংলাদেশ, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে শক্তিশালী হতে পারে, সেইটা হচ্ছে মোট কথা। অর্থনৈতিক সহযোগিতা তো অনেক আগে থেকে পেয়ে আসছে, বলা হচ্ছে যে সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে ট্রেডিং পার্টনার হচ্ছে আমেরিকা, এখনো পর্যন্ত আমরা সেটাই জানি। দেখেন আমি যেতে চাই ডক্টর গোলাম মাদবরের কাছে, যে আমরা দেখলাম যে মোদির সাথে বৈঠকের একটি রিকোয়েস্ট ছিল বাংলাদেশের পক্ষ থেকে, এটি আমরা জানি, সেটা স্বীকারও করা হয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও বলেছিলেন, কিন্তু মোদি সেই সময়টুকু দিতে পারলেন না, বা তিনি হয়তো সময় পেলেন না। আমরা দেখলাম যে তখনও পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংয়ের কোনো সম্ভাবনা বা আলোচনার মধ্যে ছিল না, পরে এটা এসছে। এটা খুব অল্প সময়ের মধ্যে এসছে বলা চলে। আমরা দেখলাম 2 সপ্তাহেরও কম সময়ের আগে আমরা এই আমেরিকা থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন, তার মধ্যে এটা ঠিক হয়েছে। এই যে এটাকে কি নরেন্দ্র মোদীর উপেক্ষা হিসেবে দেখবেন বাংলাদেশের বিষয়ে ডক্টর গোলাম মাদবর? ধন্যবাদ। আসলে দেখুন, প্রতি বছরেই এই সময়টায় 24 সেপ্টেম্বরের দিকে ইউজুয়ালি আমরা জানি জাতিসংঘের এখন সদস্য সংখ্যা হচ্ছে 193টিতে জাতিসংঘের। এদের হচ্ছে কোনো দেশের সরকার প্রধান আসেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসেন। তো আমাদের কিন্তু সরকার প্রধান আসছেন, রাষ্ট্রপ্রধান না, এবং সেটা হচ্ছে আমরা জানি বর্তমানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এইখানে দেখুন, গত বোধহয় সপ্তাহ 2 যাবৎ জল্পনা কল্পনা এবং অনেক আলাপ আলোচনা হচ্ছিল নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠকের জন্য, যে বৈঠকটা আমরা জানি কোনো ইঙ্গিতই দিচ্ছিল না। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে যেহেতু বাইডেনের সাথে
একটা মিটিং অলরেডি কিন্তু কনফার্ম হয়েছে। এটা আমার মনে হয় গত 3 দশকে বোধহয় বাংলাদেশে কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো মিটিং কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করেন নাই। দেখুন, যুক্তরাষ্ট্র এটা হচ্ছে নিউ ইয়র্কে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু সব দেশগুলোর জন্য কিন্তু একটা রিসেপশনের মতো একটা, যেহেতু এখানে হোস্ট নেশন হিসেবে হোক এখানে বা সুইজারল্যান্ডে যখন হয়, কিন্তু এখানে যেহেতু যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু আপনার সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা আসেন তাদেরকে কিন্তু এটা নিমন্ত্রণ জানানো হয়। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. তো সেখানে আসলে কোনো কথা বলা খুব ডিফিকাল্ট। সেলফি টেলফি ছবি অনেকে নিয়ে বলে যে আমার সাথে মিটিং হয়েছে, সো দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই আমার মনে হয় এটা ইটস পসিবল, বিকজ হি ইজ এ নেম ব্র্যান্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমরা জানি যুক্তরাষ্ট্রে আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দায়িত্ব দেবেন, বা আমি বলছি যে কৃতিত্ব দেবেন, নাকি বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যে বিপ্লব করেছে সেইটা আসলে এই মিটিংটা সম্ভব করে তুলেছে, সেটা বলবেন? সেটা দুইই, কারণ আমরা জানি যুক্তরাষ্ট্র একটা গণতন্ত্রের বিশ্বাসী দেশ স্বাভাবিকভাবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্য এটা ব্যতিক্রম আমি বলবো বিশেষ করে। আর দেখুন, বাংলাদেশ কিন্তু এখন এখানে কিন্তু দুটো ব্যাপার, আপনার যে প্রশ্নটা অ্যাড্রেস করার সময় দুটোই বলতে হবে। একটা হচ্ছে ভারত ইজ এন ইম্পর্টেন্ট দ্য কান্ট্রি ইন দিস রিগার্ড, এবং আমরা জানি কিছুদিন আগে কিন্তু নরেন্দ্র মোদী এবং বাইডেনের যে বৈঠক, সেখানেও কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, আমরা শুনেছি। কি হয়েছে সেটা আমরা জানি না, এবং অনেকগুলো কিন্তু এগুলো আসলে আসেও না মিডিয়াতে আর কি। সুতরাং ভারত হচ্ছে এখন, ডক্টর খালিকুজ্জামান বলেছেন যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট দ্য কান্ট্রি ফর ইউনাইটেড স্টেটস, পার্টিকুলারলি আমরা জানি চায়নার ক্ষেত্রে। এমন অবস্থা হয়েছে অনেক কিছু কিন্তু ভারতের যুক্তরাষ্ট্র অনেক সময় কিন্তু পছন্দ করতে পারছে না তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, বাট স্টিল যে এখন এটাকে ছেড়ে দেওয়া একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। কিন্তু যুক্তরাষ্ট্র অনেক সময় কিন্তু অনেক আমরা জানি আলটিমেটাম দিয়েছেন, নাকচ হয়েছেন, বাট স্টিল। এবং একই ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু দেখুন এখন দুটো কান্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের সাথে তো আমাদের একটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, কারণ সেটা সাংস্কৃতিক দিক দিয়ে বলেন, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই বলেন, কারণ আমাদের নেইবারিং কান্ট্রি। আমরা জানি বোথ কান্ট্রিজ ক্যান বি বেনিফিটেড যদি আমরা রেসপেক্টফুলি যদি একটা কান্ট্রিকে যদি আমরা ট্রিট করি, যেটা হচ্ছে না দেখেই কিন্তু আজকে এত কথা হচ্ছে। এখন ভারত দেখুন যে এখন বলা হচ্ছে চাকমা সম্প্রদায়, আমরা হিল ট্র্যাক্স এর ঘটনা যেহেতু এখানে আলাপ হচ্ছে, চাকমা সম্প্রদায় এবং আরো যে মাইনরিটি যারা আছে, নৃগোষ্ঠীগুলো আছে যারা, তাদের এখন বলছে যে ভারতের কাছে গিয়ে অ্যাপিল করেছেন যে বাংলাদেশ এটা বন্ধ করে ব্যবস্থা করা হোক, তাদের উপর নিপীড়ন, তাদের উপর নির্যাতন। এট দ্য সেম টাইম আমরা জানি যে হ্যাঁ, ভারত কাছে তারা অ্যাপিল করেছে, ভারতেরও তো একই সমস্যা আছে, ভারতের ভিতরেও তো আপনার যে যারা মাইনরিটি আছে তাদের সিচুয়েশনটা কি। থিঙ্ক অ্যাবাউট খ্রিস্টান পিপল, থিঙ্ক অ্যাবাউট মুসলিম পিপল, এবং অন্যান্য জনগোষ্ঠী, বিশেষ করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে ট্রিটমেন্টটা ভারতে করছে। তো হঠাৎ করে এইটা কেন এত বেশি, এইটা নিয়ে কেন এত বেশি কথাবার্তা হচ্ছে এখন? বাংলাদেশে অভ্যুত্থান করেছে, বাংলাদেশের মানুষ নিজের স্বার্থে করেছেন, যেহেতু আমরা দেখেছি দুর্নীতি বা স্বৈরাচারী গত 15-16 বছর যে শাসন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক বলেন আপনার সবকিছু লুটতরাজ হয়ে গেল। আজকে যে আপনি এখন যে প্রশ্নটা আমাদের আরো বলতেছেন অর্থনৈতিক ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ, পশ্চিমা বিশ্বের যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু র্যালি দেম বিহাইন্ড বাংলাদেশ ফর সাপোর্ট, আমরা জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আমাদের ইউএস এন্ডোর্সমেন্ট ইজ এ বিগ থিং ফর আস, এবং এট দ্য সেম টাইম ইউনাইটেড স্টেটস ইজ ভেরি ওয়েল কানেক্টেড উইথ বোথ যে দুটো প্রতিষ্ঠান দিয়ে বা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। আমরা জানি যে ডক্টর ইউনূসের সাথে দেখা যাচ্ছে যে IMF এর প্রধান এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান। সো এখানে ইটস গোয়িং টু মেক এ বিগ ডিফারেন্স জো বাইডেনের সাথে তার মিটিংটা, এবং জো বাইডেন যে এত ব্যস্ততার ভিতরে এবং এত যে আমাদের ডক্টর খালিকুজ্জামান বলেছেন ডজন ডজন কান্ট্রির সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কিন্তু আপনার ওয়েট করছেন ওনার সাথে মিট করার জন্য, কিন্তু এতগুলোর বিপরে বাংলাদেশকে সে যেটুকু দিয়েছেন, এটা আপনি অভ্যুত্থানের জন্যই বলেন বা গণতন্ত্রের জন্য মানুষের সংগ্রামের কথা বলেন, বা ডক্টর ইউনূসের যে এন্ডোর্সমেন্ট, ইউনূস ইজ এ নেম দ্যাট ইউনাইটেড স্টেটস ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ।
সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এট দ্য সেম টাইম আমি বলবো ভারতের সাথে আমাদের সম্পর্কটা যাতে আরো ভালো হয়, সেটাও কিন্তু আশা করি নরেন্দ্র মোদীর বৈঠকের একটা, কিন্তু আমরা জানি একটা রোড ম্যাপ বা একটা টাইম লাইন, একটা 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 আশা করি যে কোনো একটা একটা স্ট্র্যাটেজি আসবে এখান থেকে। তো দিস বোথ মিটিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এবং আমি মনে করি ডক্টর ইউনূসের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো থাকবে না যদি এখন নরেন্দ্র মোদী কিভাবে এবং সেটা কিভাবে যুক্তরাষ্ট্রের কাছে রাইট। এই মিটিংটা নিয়েই আমরা আরেকটু আলোচনা করতে চাই। আমি যাব আপনার কাছে ফিরছি ডক্টর গোলাম মাতবার, আমি একটু ডক্টর খালিকুজ্জামানের কাছে যেতে চাই। সেটি হচ্ছে এই মিটিংয়ে কি আশা করছেন ডক্টর ইউনূস, কি আলোচনা করতে পারেন? আমরা পরিস্থিতি তো জানেই, আপনার কি মনে হচ্ছে যে কি অর্থনৈতিক আলোচনা, ভারত প্রসঙ্গ তো থাকতে পারে, বাংলাদেশের যে বিপ্লব সেই তাকে হয়তো ফর্মালি কিছু জানাবেন, আপনি কি অনুমান করছেন? জি, উনি অ্যাকচুয়ালি কি বলবেন সেটা তো ওনার নিজের ব্যাপার। তা আমরা যারা বিশ্লেষণ করি, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, উনি ডেফিনেটলি কয়েকটা জিনিস অ্যাড্রেস করবেন। একটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তিনি বোঝাতে চাবেন যে এইখানে এটা জনগণের অভিপ্রায়, সমস্ত মানুষ ছাত্র জনতা এক হয়ে গিয়ে এই যে স্বৈরাচারী সরকারকে হটিয়েছে, এবং এত যে শক্তিশালী সরকার তারাও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর মানে হচ্ছে যেখানে তাদের সেরকম কোনো মানে বেস লেভেলে সাপোর্টটা যে নেই, এটা তো এখন দৃশ্যমান। এটা এই জিনিসটা উনি বোঝাবেন। দ্বিতীয় জিনিসটা যেটা তিনি বোঝাবেন যে আমাদের গত 10 বছর ধরে যে ইলেকশনগুলি হচ্ছিল, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। আমেরিকার যেটা অভিপ্রায়, সেটা পশ্চিমা সমস্ত দেশই গণতন্ত্রকামী দেশ, তা সেখানে রিয়েল সেন্সে গণতন্ত্রটা বাংলাদেশে ছিল না, এবং এই কথাটা তিনি তুলে ধরবেন। তারপরে তিনি যেটা তুলে ধরবেন যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা সংস্কার এনে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে করাপশন কিছুটা কার্ভ করে, তারপরে হচ্ছে আমাদের ইলেকশনটা যাতে নির্দ্বিধায় নির্বিঘ্নে এবং পার্টিসিপেটরি ইলেকশন হতে পারে, এটা 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, সেই লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছেন, এই কথাটা অ্যাসিওর করবেন। 3 নম্বর হচ্ছে যে আমাদের দেশে যে মাইনরিটিদের নিয়ে নিশ্চয়ই, যেটা একটু আগে বললাম, নরেন্দ্র মোদী হিমসেলফ হয়তো কথাটা তুলেছেন। চাকমারা সহ অন্যান্য নৃগোষ্ঠী ভারতের কাছে চিঠি দিয়েছে যে আমাদের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, এটাকে খাটো করে আনার জন্য। তো এটা কেন হচ্ছে এই আলোচনা হয়তো একটু পরে আসতে পারবো আমরা, কারণ মাতবর ভাই একটু আগে বলেছেন ভারতে তো প্রচুর সমস্যা রয়েছে, 7 সিস্টার সহ মুসলমানদের সমস্যা, কাশ্মীরের সমস্যা, দালিত গোষ্ঠীর সমস্যা। তারা তো সেই চ্যাম্পিয়ন না, মানে কি বলে এটা, ন্যায্যতার চ্যাম্পিয়ন না, সমান অধিকারের চ্যাম্পিয়ন না ভারত মোটেও। তারপরেও তারা আঙ্গুল দেখাচ্ছে বাংলাদেশের প্রতি। সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে নৃগোষ্ঠী, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা হঠাৎ করে আজকে কেন এসব দাবি ভারতের কাছে করছে, এটা উচিত না আমি মনে করি, কারণ তারা বাংলাদেশি নাগরিক। তারা যত অভিযোগ সেটা বাংলাদেশের সরকারের কাছে করবে, এবং তাদের এই জিনিসটাও বোঝা উচিত যে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ন্যায্য অধিকারের দাবির প্রতি আমাদের মতো যারা প্রগতিশীল মুক্তমনা মানুষ, তারা কিন্তু আন্তরিকভাবে তাদের পাশে রয়েছে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ কিন্তু তাদের দাবির প্রতি সহানুভূতিশীল। সুতরাং তাদেরকে সঙ্গে নিয়ে তাদের আন্দোলনগুলি করতে হবে। আমাদের সমস্যা ভারত কিংবা অন্য দেশের কাছে কেন তারা বলতে যাবে? এর মানে হচ্ছে ডাল মে কুছ কালা হে, এখানে ভিতর থেকে কেউ ঘটনাগুলি ঘটাতে চাচ্ছে। কারণ নৃগোষ্ঠী অথবা হিন্দু সম্প্রদায় তারা আমাদের ভাই বোন, তাদের অধিকার এক্স্যাক্টলি 100% সমান, অন্তত আমার দৃষ্টিতে। সুতরাং সেগুলি যে সলভ করতে আমরা একত্রে করব, আমরা কেন এটাকে অন্য মানুষকে বলবো? তো সেটা হচ্ছে এই জিনিসগুলি তিনি নিশ্চিত করবেন প্রফেসর ইউনূস, যে আমরা তাদের অধিকার নিশ্চিত করব, আমাদেরকে একটু সময় দেন। কারণ আমরা যে পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক। কারণ জানেন যে পুলিশেরাদের যে মনোবল ভেঙে গিয়েছে, তারা হচ্ছে এক ধরনের পেটুয়া বাহিনী, লাঠিয়াল বাহিনী ছিল, এবং এই জন্য তারা নিজেরাই পালিয়ে গিয়েছিল, মনের জোর তাদের এত কম ছিল। তো এই জন্য তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, সব মিলিয়ে আইনের শাসনটা পুনঃপ্রতিষ্ঠা করে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব, সমস্ত নাগরিকদের সমান অধিকার, সমান মর্যাদা, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠা করব, এগুলি তিনি সুনিশ্চিত করবেন বলে আমার ধারণা। দেখেন, বাংলাদেশের এই বর্তমান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভারতের সাথে মর্যাদার সম্পর্ক চাই, এরকম বলা হচ্ছে।
কিন্তু এই মর্যাদার সম্পর্ক চাওয়ার এই মধ্যে যদি নরেন্দ্র মোদী বা ভারত সরকারের পক্ষ থেকে বা বাইডেনের কাছে এই সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি অভিযোগ করা হয়, সেটা কি এই মর্যাদার সম্পর্কটাকে ক্ষুণ্ণ করে না? আপনার কি মনে হয়? আমি ডক্টর গোলামী মাতবরের কাছে এবার এই বিষয়ে একটু জানতে চাইব। দেখুন, যুক্তরাষ্ট্রে এই যে মিটিং এ আসবে, এই যে আলোচনাটা হবে বাইডেনের সাথে বা প্রেসিডেন্ট আমাদের যে সরকার প্রধান ডক্টর মোদি ইউনূস যে কি বলবেন সেটা আপনি বলছেন যে আমরা জানি না, কিন্তু আমাদের আসলে ডক্টর খালিকুজ্জামান খুব সুন্দরভাবে প্রেডিকশন করেছেন, আমি ওনার সাথে এগ্রি করি আর কি। দিজ আর দ্য ইস্যুস দ্যাট ইউনাইটেড নেশনস। এখানে আমি একটু বিষয় জানতে চাইতাম ডক্টর খালিকুজ্জামানের কাছে, আপনার কাছে জানতে চাই, এখানে কি শেখ হাসিনাকে এক্সট্রাডিশনের ব্যাপারে এই প্রসঙ্গে আলোচনা থাকবে? কিন্তু দেখুন, যুক্তরাষ্ট্র কিন্তু এগুলা এই মিটিং এ শুনতে হয় না। যুক্তরাষ্ট্র কিন্তু হ্যাজ অল দ্য জার্নালস, এগুলো প্রত্যেকটা ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্রে কিন্তু ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু আছে। হ্যাঁ, এগুলো নিয়ে হয়তো আলোচনা করবে, এগুলাকে কিভাবে কার্যকরী করা যায় যাতে এই প্রবলেমগুলো না হয়। দেখুন, ভারত কিন্তু বলছে বাংলাদেশের যে চাকমা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়, আর এই বাংলাদেশের মানুষ তো আপনার প্রমাণ করে দিয়েছেন, আপনার এই যে গণঅভ্যুত্থানটা হলো, কারা যে মাইনরিটিদেরকে প্রটেক্ট করেছেন? সাধারণ মানুষ গিয়ে প্রটেক্ট করেছেন। মন্দির, বিভিন্ন যে মণ্ডপ যেগুলো আছে সবগুলোই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ গিয়ে প্রটেক্ট করেছে। এতেই আপনার তাদের তো উচিত নরেন্দ্র মোদীর বোধহয় লিসেন টু দেয়ার ওন ইন্টেলিজেন্সিয়া, লিসেন টু দেয়ার ইন্টেলেকচুয়াল। আপনার যে নোবেল লরিয়েট ডক্টর সেন, অমর্ত্য সেন কি বলেছেন? অমর্ত্য সেন বলছেন ধর্মীয় সম্প্রীতি এবং যদি প্লুরালিজম দেখতে চাও, যে মাইনরিটি রেসপেক্ট, গো টু বাংলাদেশ, দিস ইজ হোয়াট ইজ বাংলাদেশ। তো এখন আমিও বলবো যে ডক্টর খালিকুজ্জামানের মতো এখন কেন চাকমারা, আর চাকমারা কেন মোদির কাছে অ্যাপিল করতে হবে? চাকমাদের তো এইরকম বোধহয় কনফিডেন্সের অভাব বোধহয় আমি তো কল্পনা করতে পারি না। বাংলাদেশে যে ধর্মীয় সহিষ্ণুতাটা এখন সারা বিশ্বে একটা এক্সাম্পল হয়ে গিয়েছে। এবং আপনি দেখুন, শিবির জামাতের লোকেরা গিয়ে কিন্তু পর্যন্ত আপনার মাইনরিটিদের স্বার্থ কিন্তু রক্ষা করেছেন, অর্থাৎ তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা করেছেন। সো ইউনাইটেড স্টেটস এখন গণতান্ত্রিক দেশ হিসাবে এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমি মনে করি যে এটা কিন্তু মিটিং থেকে সবকিছু বলতে হবে, নট নেসেসারি। ডক্টর ইউনূস এক্স্যাক্টলি হোয়াট ডক্টর খালিকুজ্জামান সেড, দিস আর দ্য ইস্যুস হি ইজ গোইং টু, হি উইল টক অ্যাবাউট দ্য কনটেক্সট, হোয়াই ডিড ইট হ্যাপেন। যুক্তরাষ্ট্র এগুলো জানেন। আপনার দেখুন যে ইকোনমির 12টা বাজিয়ে দিয়েছেন, টাকার উপর টাকা যে বিদেশে নিয়ে আসেন। আমরা যে দেশে এখন দুজন বসে আছি, যুক্তরাষ্ট্রে, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএই, থাইল্যান্ড, এমন কোন জায়গা নাই যে টাকা নিয়েছেন। এক একজনের হাজার হাজার বাড়ি ঘর এবং হাজার হাজার কোটি টাকা। সো দিস আর দ্য থিং। এখন যুক্তরাষ্ট্র তো আমরা জানি $250 মিলিয়ন একটা কিন্তু বাংলাদেশকে একটা গ্র্যান্ট দিয়েছেন, এবং সেখানে বলেছেন যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ ইনস্টিটিউশন গুলোকে স্টেবল করতে হবে। ইলেকশন একটা তো দিলে হবে না, ইলেকশনে কিছু প্রি কন্ডিশন আছে, সেগুলো যদি না হয়, আইন শৃঙ্খলা এবং যে ইলেকশন যে কমিশন এবং ইলেকশন যারা আপনার করবেন, পরিচালনা করবেন, এইখানে যদি স্বচ্ছতা না থাকে, এইখানে যদি নিউট্রালিটি না থাকে, তাহলে আপনি ইলেকশন করতে কোনো লাভ হবে না। সো যুক্তরাষ্ট্র বলেছেন এই ক্ষেত্রগুলোকে স্ট্রেংথেন করবেন। সুতরাং যুক্তরাষ্ট্রের যে এখানে এন্ডোর্সমেন্টটা, যে ওনার সাথে যে আলোচনা হবে, ইটস গোয়িং টু কানেক্ট বাংলাদেশ টু আদার রিকোয়ার্ড ইনস্টিটিউশন, যেটা আমি বললাম, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অল দোজ অর্গানাইজেশনস উই নিড এট দিস পয়েন্ট। এখন হচ্ছে ইকোনমিকে স্ট্রেংথেন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থা করতে হবে দেশে। এছাড়া কিন্তু বাংলাদেশ এখন ইজ এ বিগ টার্মোয়েল। তো এইটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য রাইট পারসন, এভরিওয়ান, দ্য হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট ইট। এবং এই মিটিংটা হয়তো আজকে ওনার জন্য এটা সম্ভব হয়। রাইট। জিএসপি সুবিধা নিয়েও একটি আলোচনা হতে পারে, যেটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই আলোচনাটা হতে পারে যতদূর আমরা জানতে পারছি। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতিতে যেতে চাই, বিরতি ফিরে এসে আলোচনা করব। দেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে ভাষণ দেবেন। এটাকে বলা হচ্ছে বিশ্বসভায় বাংলাদেশের নতুন পদচারণা এবং বাংলাদেশকে তুলে ধরার জন্য একটি বিশাল সুযোগ, এরকমই বলা হচ্ছে। সেইটা কিভাবে, আমরা এটা নিয়েও আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। If you're wondering, should I get my COVID shot?
think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এবার ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, দেখেন জাতিসংঘের যে ভাষণটি, এইখানে কি বাংলাদেশকে এই অবস্থায় নতুন করে পরিচিতি দেওয়া সম্ভব কিনা? জি, ডেফিনেটলি নতুন করে যে পরিচয় দিবে সেই জন্যই তো তিনি এসছেন। এবং তিনি, আমি মনে করি নতুন করে বলতে কি, উনি আমাদের যারা হচ্ছে মুক্তিযুদ্ধটা যেই ধরনের অঙ্গীকার নিয়ে হয়েছিল, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই জিনিসগুলো 53 বছরে প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে, তাই না? তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেই অর্থে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, কারণ হচ্ছে এখানে রাষ্ট্র ধর্ম এখনো ইসলাম রয়ে গেছে। তো সবগুলো ব্যাপার আমার ধারণা নতুন বাংলাদেশ নিশ্চয়ই একটা সাম্যের বাংলাদেশ হবে, সামাজিক মর্যাদার বাংলাদেশ হবে, সমতার বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এই অঙ্গীকারটা তিনি সবার সামনে তুলে ধরবেন এবং এই লক্ষ্যে প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে, তাদের অন্য কোনো এজেন্ডা নেই, তাদের রাজনৈতিক কোনো অভিলাষ নেই। তারা চায় যে নতুন একটা শুরু হোক, নতুনভাবে বাংলাদেশ মর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকুক, এমনকি আমাদের যারা প্রতিবেশী তাদের সাথেও আমরা সম্মান এবং মর্যাদার সম্পর্ক রক্ষা করব। তিনি প্রফেসর ইউনূস বারবার বলেছেন, আমি এটা বিশ্বাস করি। দেখুন, আমাদের দেশের সাথে ভারত, নেপাল এবং চীনের যে আন্তঃনদীগুলো রয়েছে, সেই নদীগুলোর যে অমীমাংসিত ইস্যু, সেগুলো তো আসলে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, আন্তর্জাতিক আইনের আলোকে সমাধান হওয়া উচিত, মর্যাদার ভিত্তিতে। এটা আমিও চাই। সুতরাং আমার ধারণা শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস এই কথাগুলিও তুলে আনবেন। তা আপনি একটা পর্যায়ে বলেছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা কোথাও উঠবে কিনা। খুব সংক্ষিপ্তভাবে আমি বলি, এই কথাগুলো এই আন্তর্জাতিক পরিবেশে উঠবে বলে আমার মনে হয় না। মানে প্রেসিডেন্ট বাইডেনকে এসব কথা বলার কোনো প্রয়োজন নেই, এমনকি মোদিকেও আমেরিকায় বসে কথা বলার প্রয়োজন নেই। সেটা কথা হবে ভারতের সাথে বাংলাদেশের। আমি জানি যে বাংলাদেশের যে তৌহিদ হোসেন, যিনি হচ্ছে আর কি পররাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের একটা মিটিং হবে বলে শুনেছি। সেইখানে নিশ্চয়ই একটা নতুন আলোচনা হবে যে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, মর্যাদার হওয়া উচিত, সম্পর্কটা ভালো হওয়া উচিত। এগুলো নিয়ে ওরা একটা শুরু করবে। তারপর প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ইউনূসের মধ্যে যাতে ভবিষ্যতে একটা ফুল প্লেজের বৈঠক হতে পারে, সেই জিনিসটা নিয়ে তারা আলোচনা করবেন বলে আমার ধারণা। দেখেন, এখানে একটি বিষয় যেটি বলা হচ্ছে, অনেকে বলছেন যে বাংলাদেশকে যেভাবে এতদিন দমন করে রাখা হচ্ছিল, এটা আসলে ভারত এখনো পর্যন্ত এটা হজম করতে পারছে না, এরকম করে এই ভাষাতেই অনেকে বলছেন। এখন সেইটা আসলে কিভাবে ভারত, এই কারণে কি তারা এই বারবার এই বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমেরিকায় প্রেসিডেন্টের কাছে বলছেন, অন্য জায়গায় বলছেন, এটা কি সরাসরি বাংলাদেশের সঙ্গে ডিল করছে না কেন? প্রফেসর খালিকুজ্জামান। ও আচ্ছা, ঠিক আছে। না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন। এটা আমার ব্যক্তিগতভাবে তাই ধারণা যে তারা যে হজম করতে পারছেন, এটা কিন্তু তারা লুকোচ্ছেও না। তারা, ভারতীয় সরকার এবং তাদের যে সাংবাদিক যারা আছে, ভারতীয় যে টেলিভিশনের যে বিভিন্ন চ্যানেলগুলি, সেগুলি যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন তারা কতটা আপসেট, কতটা বিশুদ্ধার করছে বাংলাদেশের ব্যাপারে, এজিব বাংলাদেশে সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এর কারণ হচ্ছে তারা যেই স্ট্যান্ডার্ডটা নিয়ে তারা সন্তুষ্ট ছিল গত 15 বছর, যেই ব্যবস্থাপনাটা নিয়ে সন্তুষ্ট ছিল বাংলাদেশের, সেটা হঠাৎ করে ধ্বংস হয়ে গিয়েছে। যে আমাদের বাংলাদেশের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধাই তারা পাচ্ছিল, আমাদেরকে বিনিময়ে তেমন কিছু না দিয়ে। এবং সেই কথাটা কিন্তু আমার মুখের কথা না, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছে, আমি ভারতকে যা দিয়েছি তারা জীবনে ভুলবে না। সে আলোচনা আমরা নতুন করে না যাই। আমরা জানি ভারত একতরফাভাবে লাভবান হচ্ছিল, এবং এই যে সেট আপটা, এটা যখন ধ্বংস হয়ে গেল, তারা এটা কোনোভাবেই গিলতে পারছে না। তারা তারা মনে আকাশ থেকে পড়ে গেছে। তারা জনগণের অভিপ্রায়টা কি বাংলাদেশের, সেই কথাটা তারা চিন্তাই করছে না। আমি ভারতে আপনাদের অনুষ্ঠান যেগুলি হয়, সেটা যখন ইউটিউব রেকর্ডিং দেখেন, সেখানে আপনি গিয়ে একবার দেখবেন তাদের কমেন্টসগুলো। আমি কিন্তু গিয়ে দেখেছি, ভারতীয় জনগণ এত
কিছু কিছু জনগণ, আমি সবার কথা বলবো না, এত বিচ্ছিরি কমেন্ট করে, তাদের সভ্যতা নম্রতা বোধ আছে বলে মনে হয় না। কারণ কি, তারা এরকম মনে হচ্ছে যে বাংলাদেশ একটা অসভ্যের দেশ। হোয়ারেজ আপনি চিন্তা করুন যে এই যে অমিত শাহ যে কথাটা বললো Right. যে বাংলাদেশিদেরকে যদি তারা ক্ষমতায় আসতে পারে ঝাড়খণ্ডে, তারা উল্টিয়ে ঝুলিয়ে রাখবে, একটা সভ্য দেশের কোনো মানুষের এরকম কোনো ধরনের উক্তি হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশের মানুষের উক্তি এরকম হতে পারে না। আমরা কি মানুষের মর্যাদার কথা হিন্দুত্ববাদী বিজেপির কাছ থেকে শিখবো, যার প্রধান হচ্ছে নরেন্দ্র মোদী, যে 2004 সনে গুজরাটের মানে বুচার হিসেবে স্বীকৃত, শত শত মুসলিমকে সে হত্যা করেছে, খালিস্তানের আন্দোলনকে সে দমন করার চেষ্টা করছে, মণিপুর সহ অন্যান্য জায়গায় যে আন্দোলন সেগুলিকে সে দমন করার চেষ্টা করছে। সুতরাং বিজেপির, হিন্দুত্ববাদী বিজেপি শিবসেনাদের এইসব মানবতাবাদী কথা, এইসব গণতন্ত্রের কথা আমরা শুনতে তো রাজি না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি তাদের দে হ্যাভ টু কাম টু টার্ম যে বাংলাদেশের মানুষ কি চায়। আমার ধারণা ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা নিশ্চয়ই অনেক বুদ্ধিমান, তারা নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার সরকার কতটা অপ্রিয় হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যে লুটতরাজের জন্য, মানে অপশাসনের জন্য, এটা তারা বুঝতে পারেনি, তারা জানে না, তারা জানতো নিশ্চয়ই। জেনেও কেন এই সরকারের জন্য তাদের এত মায়া কান্না? তাতে মনে হয় তাদের মায়া কান্নাটা তাদের স্বার্থের জন্য, বাংলাদেশিদের জন্য তাদের মায়া কান্না না। আপনি যথার্থই বলেছেন। ইউটিউবে যে আমরা দেখছি যে কমেন্টসে গিয়ে, সেখানে কমেন্ট সেকশনে ভারতের নাগরিকরা কমেন্টস করছেন, তাদের কমেন্টস করার ধরন দেখেই মনে হচ্ছে তারা ভারতীয়, এবং তারা যেভাবে অবমাননাকর কথাবার্তা বলছেন বাংলাদেশ সম্পর্কে, এইটা হচ্ছে যে বিজেপি সরকারের যে ন্যারেটিভ, সেইটা তারা, আমি বলবো, আক্রান্ত। এই ভাষাতেই বলবো, তারা এই ন্যারেটিভে আক্রান্ত। আমরা আশা করি তারা এখান থেকে বের হয়ে আসবে এবং নতুন চোখে বাংলাদেশকে দেখবে। বাংলাদেশ যে কেমন দেশ, সেইটা তারা নতুন চোখে দেখবে। আমি ডক্টর গোলাম মাতবার, আপনার কাছে একই প্রশ্ন জানতে চাইব যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের কাছে ভারত নাকি আমেরিকা, কোন দেশটি বেশি গুরুত্বপূর্ণ? শর্ট অ্যান্সার হচ্ছে আসলে দুটো দেশেই গুরুত্বপূর্ণ, ফর ডিফারেন্ট রিজন, ফর ডিফারেন্ট কমোডিটিস। তো আমি আরেকটু অ্যাড করি, আপনি বলেছেন যে কি কি ইস্যুগুলো প্রাধান্য পাবে, ডক্টর খালেকুজ্জামান বলেছেন সুন্দরভাবে। আরো কতগুলো ইস্যু বোধহয় আমার মনে ওয়ার্ল্ড স্টেজে যখন বক্তব্য রাখবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, রোহিঙ্গা ইস্যুটা আনবেন, আমার মনে হয় উনি আর কি আনা উচিত। এটা ক্রাইম, করাপশন, এটাকে উনি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু টাচ করবেন, এবং রিজিওনাল স্টেবিলিটি, ইকোনমিক কোঅপারেশনের কথা আপনি বলেছেন, অটোক্রেসি অ্যান্ড ওয়ার্ল্ড দ্য লিডারশিপের যে ধস বা যে ওয়ার্ডস, একটু আগে যে আমাদের ডক্টর খালেকুজ্জামান জি আরো বলেছেন যে এটা হচ্ছে আপনার অমিত শাহর যে বক্তব্য, রেটরিক আমরা প্রতি অনুষ্ঠানেই বলছি, ওয়ার্ডস ম্যাটার। যেভাবে আপনি যে প্রতিবেশী সুলভ যে আচরণ আশা করবেন, সেটার মতো সেই ধরনের কোনো ধরনের ইঙ্গিত তো ভারত দিচ্ছে না। হ্যাঁ, কমেন্টগুলো আমি তো ফলো করি না, কারণ আমি আই ডোন্ট কেয়ার দোজ পিপল, তারা তো তাদের ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে দেখে যে ভারতের লোকেরা। পাকিস্তান হলে পাকিস্তানরা আমাদেরকে ইনফেরিয়ার ভাবতো, এখন ইন্ডিয়া আমাদেরকে যখনই তাদের প্রয়োজন হয় মনে করেছে সবচেয়ে বড় পার্টনার। আচ্ছা, আমরা শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক বলছি কেন? ইন্ডিয়ার সাথে নেপালের সম্পর্ক কি? ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার সম্পর্ক, ইন্ডিয়ার সাথে মালদ্বীপের সম্পর্ক কি? ইটস অল হ্যাপেনিং ইজ বিকজ অফ দ্য লিডারশিপ অ্যান্ড অটোক্রেসি। এইটাই কিন্তু ডক্টর ইউনূস আমার মনে হয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আনবেন, রিলিজিয়াস টলারেন্সের কথা উনি আনবেন। কারণ ভারত যেটা করছে, বর্তমান নেতৃত্ব ভারতের যারা আছেন বিজেপি, তারা করছেন কিন্তু দে আর মেকিং রিলেশনশিপ উইথ দ্য অটোক্রেটিক লিডার অর দ্য পার্সন, নট উইথ দ্য পিপল। পিপল টু পিপল কিন্তু রিলেশনশিপ, পার্টনারশিপ এই ধরনের কোনোদিন হয় না। যে এবং যে ধরনের ডেরোগেটিভ কথাগুলো আপনি নেইবার সম্পর্কে বলছেন, শুধু এইটা না, কিন্তু অমিত শাহ এবং তারা যে হিন্দুত্ববাদ বা এটা যে কিভাবে যে তারা যে সুপিরিয়রিটি নিয়ে এবং এটিকে এস্টাবলিশ করতে চাচ্ছে, সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার ধর্মীয় সম্প্রীতি তো দূরের কথা, দিনের পর দিন কিন্তু সেটা করছে, অথচ দে আর নট লুকিং এট দেয়ার ওন কান্ট্রি। What about the Kashmir? What about people of Tibet? So all this thing, বলছে আপনার নিজের হাতেই যদি কাছাড়া থাকে, আপনি how are you going to do justice for other people? So this is the way actually they look at Bangladesh. This is the way they look at Nepal, Sri Lanka, Maldives, ভুটানকে কিন্তু অনেকটা কলোনির মতোই অলরেডি করে রেখেছেন। পাকিস্তানের সাথে সম্পর্ক তো আপনি জানেনই। এই সার্ক কিন্তু প্রতিষ্ঠাটা করেছিল যে আপনার এই ধরনের যে আমাদের রিজিওনাল স্টেবিলিটির জন্য, কোঅপারেশনের জন্য। আপনি বললেন যে ভারত কি বেশি ইম্পর্টেন্ট না যুক্তরাষ্ট্র ইম্পর্টেন্ট?
দুটোই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের তো আসলে ফরেন পলিসিটি এটাই বলেছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু এখন যেভাবে বাংলাদেশকে দেখা হচ্ছে, আমি আরো এগ্রি করি ডক্টর খালিকুজ্জামানের সাথে, বাংলাদেশ ইজ নট লাইক দ্য বাংলাদেশ 53 ইয়ার্স এগো। আপনার তো বটমলেস বাস্কেট বলেছিল হেনরি কিসিঞ্জার। দিস ইজ নট বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড অলসো ইন দ্য রিজিওনাল পলিটিক্স। আপনি যেভাবেই দেখুন না কেন, বাংলাদেশ হ্যাজ লট অফ পটেনশিয়াল। আমাদের সবচেয়ে বড় কথা একটা জিনিস যেটা থাকে বাংলাদেশের, এই দুর্নীতি, এই করাপশন, এগুলো যদি আমরা লিডারশিপটাকে কাল্টিভেট করতে পারি। যুক্তরাষ্ট্রে $250 মিলিয়ন যে এটা দিয়েছেন আপনার, এটার জন্য আমার খুবই ভালো লেগেছে, যেটা যে অর্থাৎ আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং ইনস্টিটিউশনাল বিল্ড আপ, একটা স্টেবিলিটি আনা। সো দিস ইজ হোয়াট উই নিড। আমাদেরকে কাউকে বলতে হবে না কি করতে হবে। বাংলাদেশি পিপল আর ভেরি I would say, believe in robust, the thing, very talented people, intelligent people. Bangladesh has all the potential. Only thing is that we need an environment, a transparent environment. We need an environment free from corruption, free from autocratic thing. Democracy is the key. আমরা বলছি যে গত 20 বছর 25 বছর যে বাংলাদেশের দুটো পার্টি কিন্তু ক্ষমতা, আমি বলবো 30 বছর 40 বছর যাবত যে ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু আমরা we don't see any changes. This is what people is looking from Dr. Mohammad Yunus. Right. Because he's not one of those, he doesn't subscribe to one of those political ideologies. মানবর, দেখেন আপনার কথা শুনে একটি কথা মনে পড়লো। বাংলাদেশ থেকে A71 এর ওই সময়টায় যখন ভারতে তাজউদ্দিন আহমদ গেছিলেন আশ্রয় পেতে, তখন একটা মাধ্যম হয়ে গোলক মজুমদার, যতদূর আমার মনে পড়ছে, তার মাধ্যমে ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ হয়েছিল। তো ইন্দিরা গান্ধী ওই কর্মকর্তাকে বলেছিলেন, বিএসএফ কর্মকর্তা, যে মিস্টার মজুমদার, বাঙালিরা সাইজে ছোট হতে পারে কিন্তু তাদের বুদ্ধি অনেক লম্বা, ঠিক আছে, এরকম বিষয়টা তিনি প্রশংসা করেছিলেন। একই সঙ্গে একটি বিষয় তো চালু ছিলই, যেটি এখনও বলা হয়ে থাকে, যে ভারতবর্ষ যে চিন্তা যেদিন করে তার আগেই বাঙালিরা চিন্তা করে, সেটা এরকম একটা বিষয় একসময় চালু ছিল, আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন। আমি একটু অ্যাড করতে চাই আপনার এই কথাটার সাথে। আপনি দেখুন, বাংলাদেশে বলা হয় রিলিজিয়াস নিয়ে আসে, বারবার ফান্ডামেন্টালিজম কথা নিয়ে আসে। আপনি দেখুন তো বাংলাদেশে জামাত ইসলাম যে পার্টিটা আছে, সেই পাকিস্তান আমল থেকে বাংলাদেশ হওয়ার পরে যে ধরনের সিট পায় সেই ধরনের সিটে আছে। নিয়ারেস্ট ইন্ডিয়াতে হিন্দুত্ববাদ নিয়ে তারা সরকার গঠন করছে, তৃতীয়বারের মতো তারা যাচ্ছে। এখন ফান্ডামেন্টালিস্ট আপনি কাকে বলবেন, বাংলাদেশকে না ইন্ডিয়াকে? People actually should look at this thing critically. শুধু blaming the victim because you are a big power, you have all those clear things, so you want to say whatever. অমিত শাহর কথা তো very derogative. He should actually ক্ষমা চাওয়া তার উচিত বাংলাদেশিদের কাছে। ঝাড়খণ্ডে বলছে উল্টো করে, এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ধরনের, তো how do you actually expect the relationship, partnership between the two countries? এখানেই তো আপনি কিল করে দিলেন সম্পর্কটা। জি, বাংলাদেশ দেখেন, বৃহৎ বঙ্গ বলে একটি ধারণা আছে। বৃহৎ বঙ্গের মধ্যে বিহার আছে। ওই বিহার একসময়, বিহারের মধ্যেই ঝাড়খণ্ড ছিল। বিহারের মধ্যে বৃহৎ বঙ্গে ত্রিপুরা, আসাম এসব অঞ্চল আছে। বাংলাদেশ তো আছেই, পশ্চিমবঙ্গ আছে। আমরা জানি যে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে, এবং সালেউদ্দিন আহমেদ তিনি বলছেন, বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তিনি বলছেন যে তিনি এর জন্য বাহবা পেয়েছেন। তো এই উদ্যোগটা কি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে কি মনে করেন কিনা ডক্টর খালিকুজ্জামান? জি, দেখুন, এইটার সাথে যুক্ত করে আর আগের ইস্যুটা একটু সামান্য বলতে চাই। এটা হচ্ছে অমিত শাহ যে কথাটা বলেছে, তিনি বলেছে এমন একটা জায়গায় গিয়ে যেখানে হচ্ছে সিধু কানুর মতো যে যারা হচ্ছে আমাদের সান্তাল বিদ্রোহের যারা হচ্ছে নেতা, তাদের কাছে পুজো করে। এখন শিবসেনাদের দল, বিজেপির মতো পার্টি যদি সিধু কানুকে পূজা করে, এটা তো আমাদের কাছে হাস্যস্কর মনে হয়। সিধু কানু ছিল বিপ্লবী। কার্ল মার্কসের মতো লোক তাদের কথা বলেছিল তার রাইটিংয়ে, যে সিধু কানুর যে বিপ্লব, সেটা হচ্ছে বাঙালিদের বা ভারতবর্ষের সর্বপ্রথম সুসংগঠিত বিপ্লব। সেখানে গিয়ে মানে অমিত শাহ বলছে যে তারা নাকি পরিবর্তনের জন্য যাত্রা করছে। পরিবর্তনের যাত্রা, এটা কি পরিবর্তন? তারা হচ্ছে দুর্নীতি সরাবে দুনিয়া থেকে। সেটাই যদি সত্য হয়, তো বাংলাদেশের যে সরকার 16 বছর ধরে দুর্নীতির পাহাড় গড়ে তুললো, সেই সরকারের পতনের পরে তাদের জন্য তাদের মায়া কান্না কেন? তাহলে কিসের পরিবর্তন তারা চায়?
তারা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে হয় বিজেপি সরকার, তাহলে তো দুর্নীতিপরায়ণ সরকার, যেসব খবর আমরা আপনাদের মাধ্যমে জানি, বাংলাদেশে যে দুর্নীতির পাহাড় গড়ে উঠলো 16 বছরে, এটা ভারত জানতো না? এটা আপনি বললে আমি ধরে নেব তারা বোকার রাজ্যে বাস করে, তাদের এত বড় ইন্টেলিজেন্সিয়া, তারা জানতো যে কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হচ্ছে। তাহলে এই সরকারকে তারা কেন পছন্দ করে? এটা হলো একটা কথা। আর আপনি যেটা ইলিশের কথা বললেন, এটার সাথে সম্পৃক্ত আমি মনে করি। আমি খুবই এক অর্থে খুশি যে এই জাতীয় ডেরোগেটরি কথা আসছে অমিত শাহর মতো একটা বর্বরের কাছ থেকে। এটা আমাদের যারা ভাই বোন আছে পশ্চিমবঙ্গে, তাদের কাছ থেকে আসে নাই। তাদের কোনো মানুষ যদি বলতো যে বাঙালিরা, বাংলাদেশিরা আসলে আমরা পা উল্টিয়ে বেঁধে রাখবো, এটা আমার বুকে ঘা লাগতো। আমি জানি পশ্চিমবাংলার বাঙালিরা আমাদের একই রক্ত, তারা অন্তত তাদের মধ্যে বিজেপির কিছু এজেন্ট আছে, সেই 2-3% লোক বাদ দিয়ে পশ্চিমবাংলার লোকেরা নিশ্চয়ই আমাদেরকে বলবে না আমরা উই পোকা বাংলাদেশের মানুষেরা, অথবা তাদেরকে পা উল্টিয়ে বেঁধে রাখতে হবে। এটা পশ্চিমবাংলার রাজনীতিবিদ, তাদের কাছ থেকে আসলে আমার মনে অনেক কষ্ট লাগতো। অমিত শাহর মতো বর্বরের কাছ থেকে এসছে বলে আমার কাছে কিছুই মনে হয়নি, কারণ তারা এর ভালো কিছু জানেই না। তারাই বাংলাদেশিদেরকে উই পোকা বলেছে, তারাই খালিস্তানি যে আন্দোলন, এই যে শিখদের, তাদেরকে তারা ধ্বংস করছে। তারাই হচ্ছে 2004 সালে শত শত মুসলমানকে হত্যা করেছে। সুতরাং ওদের স্ট্যান্ডিং আমার বুকে অনেক উপরে না, অনেক নিচু স্তরে বড় ধরনের নেতা হতে পারে। ইলিশের কথা যেটা বললেন, আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাই, কারণ দুর্গাপূজা আমাদের বাঙালি কালচারের একটা বড় জিনিস। আমরা আমাদের দেশ থেকে যদি কিছু এটা গুডউইল জেস্টার হিসেবে ইলিশ পশ্চিমবঙ্গে যায় এবং সেইখানের ভাই বোনেরা দুর্গাপূজাতে এটাকে তারা আনন্দ উৎসবে মেতে উঠতে পারে, আমি মনে করি লেটস ডু ইট, আরো বেশি করে করা প্রয়োজন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এটা অ্যাবসলিউটলি একটা গুডউইল জেস্টার এবং এটা হওয়াই উচিত। জি, ডক্টর খালেকুজ্জামান, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর গোলামে মাতবর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা দুজনেই। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের 7 দিনের বিশ্ব এখানে শেষ করছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের বিষয়ে বিদ্বেষ নয়, ভারতের বিষয়ে বিদ্বেষ নয়, আমরা একটা সহযোগিতা, সহমর্মিতা এবং মর্যাদার সম্পর্ক রাখতে চাই সব দেশের সাথেই। ফলে আমাদের মধ্যে, নাগরিকদের মধ্যে, দুই দেশের নাগরিকদের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, তৈরি হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।